এই মুহূর্তে আমরা তাকে সংযুক্ত করেছি এই জন্য যে বাংলাদেশে আপনারা সকলেই জানেন, ওয়ালের দর্শক শ্রোতারা জানেন যে বাংলাদেশে রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা গাইবান্ধার পলাশবাড়ি উপজেলাতে যে রাম মূর্তি তৈরি হচ্ছিল সেই মূর্তি নির্মাণ স্থগিত রাখা হয়েছে প্রশাসনের নির্দেশে। তার কারণ সেখানে উগ্র ইসলামপন্থীরা এই মূর্তি নির্মাণকে কেন্দ্র করে আপত্তি তুলেছে। এর প্রতিবাদে শুক্রবার বাংলাদেশ জুড়ে সনাতনপন্থী তথা হিন্দুদের বড় সমাবেশ, বিক্ষোভ মিছিল এসব হয়। সবচেয়ে বড় সমাবেশ এবং বিক্ষোভ মিছিলটি হয়েছে ঢাকার শাহবাগ, যেটাকে বাংলাদেশের প্রতিবাদের ময়দান বলা হয়। সেই প্রতিবাদের ময়দানে সংখ্যালঘুদের মশাল মিছিল হয়। সেখানেও সামনের সারিতে ছিলেন চৈতালি চক্রবর্তী। তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে বাংলাদেশের সংখ্যালঘুদের সমস্যাটা ঠিক কি এবং কি পরিস্থিতিতে তারা এখন বসবাস করছেন। নমস্কার, শুরু করছি মন সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু। আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের প্রতিষ্ঠানের এখানে যারা আছেন, যেভাবে আছেন, তাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করেছেন। বাংলাদেশের সনাতনীরা সম্প্রদায় বর্তমানে, অতীতে, ভবিষ্যতে সব ক্ষেত্রে একটি নিরস্ত ভেবে থাকে, যেহেতু সংখ্যালঘু ভীত ভয়ে থাকে। তবে বর্তমানে 5 তারিখ থেকে আজ অব্দি যে রেসটা চলছে, সংখ্যালঘুরা ভালো নেই, অসহায় জীবনযাপন করছি আমরা। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, যে কোনো জায়গায় আমরা আমাদের স্বাধীনতা প্রকাশ করতে পারছি। আপনারা জানেন যে আমাদের রাম ভগবান, এবং আমাদের যখন আমরা দেখি যে ভগবানকে জুতা পিঠা করছে মৌলবাদীরা, এবং আমার মন্দিরে আমি কতটুকু আমার ভগবানকে বড় করব, ছোট করব, এই নির্দেশনা মৌলবাদীরা দিবে। তাদের নির্দেশনা আমাদের চলতে হবে, এবং আমরা যখন চলবো না, প্রতিবাদ করব, তখনই আমরা অন্যরকম হয়ে যাব। এবং তাদের কথা হচ্ছে তারা যেভাবে আমাদের পরিচালনা করবে আমরা সেভাবেই চলতে হবে। যখনই কেউ প্রতিবাদ করবে তখনই তাকে বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে আপনার অপদস্থ, অপমান, মব সৃষ্টি করবে। বর্তমানে বাংলাদেশে চলছে মবের রাজত্ব। 5 তারিখ থেকে আজ অব্দি বাংলাদেশ আসলে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। বাংলাদেশের এখন বর্তমান যেটার অভাব হচ্ছে জীবনের নিরাপত্তা। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বাংলাদেশের জনগণের নিরাপত্তা হারিয়ে ফেলতে পারে। বাংলাদেশে আপনারা জানেন জামাত ইসলামের একটি গ্রুপ আছে, বট বাহিনী। এই বট বাহিনীর কাজই হচ্ছে ফেসবুকে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা ছড়িয়ে জনগণকে অপদস্থ করা, এবং তার মাধ্যমে তাকে মব সৃষ্টি করে। অতীতে আমরা দেখেছি এই বট বাহিনীর দ্বারা আমাদেরই একজন ভাই টিপু চন্দ্র দাস, তাকে জীবন্ত পোড়ানো হয়েছে। হ্যাঁ, সশরীরে এবং উলঙ্গ করে জীবন্ত পুড়িয়েছে বিভিন্ন মবের কারণে। এই মব কিন্তু আমিও আক্রান্ত হয়েছি। ফেসবুকে আমাকে বিভিন্ন ভাবে অপদস্থ করে, আমার কথাটা পূর্ণাঙ্গ না করে শর্টকাটে কথাটা বলে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন নেগেটিভ কথা বলছি। আমি কথাটা বলেছিলাম এইভাবে যে আমার মন্দিরে আমার দেবতাকে আমি কতটুকু বড় করব, কতটুকু ছোট করব, এটা আপনি বলতে কি হরিদাস পাল। কারণ এটাই বলেছিলাম এই কারণে যে আপনাকে আমন্ত্রণ করলে আপনি ইচ্ছা হলে আসবেন, না হলে আসবেন। আপনারা যখন বারবার আমার মন্দির নিয়ে আমার দেবতাকে জুতা পিঠা করতেছেন, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। জামাত ইসলামের 3টে গ্রুপ, একটি গ্রুপ সমন্বয়, একটি গ্রুপ তৌহিদি জনতা, একটি গ্রুপ জামাত ইসলাম। এই 3টি গ্রুপের একই প্রজেক্ট, একই জিনিস, তারা একই রকম। একটি পাখির 2টি ডানা যেরকম, জামাত ইসলামের এই সমন্বয় এবং এই তৌহিদি জনতা। তৌহিদি জনতা হচ্ছে কাজ হচ্ছে যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো ঘটনা ঘটাতে পারে, মেরেও ফেলতে পারে মবের মাধ্যমে। এবং ফেসবুকে তার একটি গ্রুপ আছে বট বাহিনী। আমি বলেছি যে আপনাদের যদি আমাদের ভালো না লাগে, আমাদের দেখতে যদি বিরক্ত লাগে, কারণ তারা আমাদের রামকে যত বড় করবো সেটা তাদের ডিস্টার্ব হচ্ছে, তারা যেটা আমাদের মন্দির। কিন্তু তারপর আমি দুঃখ করে বলেছি যে আপনাদের যদি এতই বিরক্ত লাগে, দুঃখ প্রকাশ করে বলেছি, তাহলে আমাদেরকে একটি আলাদা প্রদেশ করে দেবে, সকল হিন্দুরা একত্রিত থাকলো। কথাটা কিন্তু এইটা ছিল। এবং তারপরও বলেছি সাথে সাথে আমরা এটা চাই না। আমরা মিলেমিশে, অতীতে যেরকম আমরা মিলেমিশে ছিলাম, দীর্ঘ 17 বছর আমরা যেভাবে
হিন্দু মুসলিম আমি 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 একটু থামাচ্ছি আপনাকে। আপনার এই বক্তব্যটা আমি শুনেছি যে আপনি বলেছেন যে সনাতনীদের জন্য একটা আলাদা প্রদেশ বাংলাদেশে হোক, যেখানে শুধুমাত্র যেহেতু মানে ইসলামপন্থীরা সনাতন পন্থীদের সহ্য করতে পারছে না, তাদেরকে সহ নাগরিক হিসেবে গ্রহণ করছে না। তো এই কথাটি আপনি কেন বললেন? তার কারণ এটা তো একটা দেশে অস্থিরতা তৈরি করার একটা যে একটা আলাদা প্রদেশ সংখ্যালঘুরা চাইছে। এমনিতেই বাংলাদেশে একটা কথা আছে যে একটা খ্রিস্টান রাষ্ট্র করার চেষ্টা হচ্ছে চট্টগ্রামের দিকে। আবার আপনি বলছেন যে সনাতন পন্থীদের জন্য একটা আলাদা প্রদেশ দরকার। তাহলে তো ওইটুকু একটা ভূখণ্ড, তাহলে তো খন্ড খন্ড হয়ে যাবে। আমি দুঃখ করে বলেছি, দুঃখ। আমি যদি আমাদের দুঃখের কথা না বলি তাহলে কে বলবে? আমি দুঃখ করে বলছি যে আপনারা সবকিছুতে মানে আমাদের অবস্থানটা হয়েছে যে আমাদের বাড়িতে আমরা ঘর জামাই, মানে ছেলে হিসেবে থাকতে পারতেছি না। আমরা ঘর জামাই হিসেবে বা নতুন জামাই হিসেবে, যেটা অনেক মৌলবাদীরা বলে যে সনাতনীরা নতুন জামাইয়ের মতো। স্যার, আমরা নতুন জামাইয়ের মতো থাকবো কেন? আমরা ছেলের মতো থাকবো, আমাদের বাড়ি। কিন্তু আমাদের বাড়িতে, আমাদের দেশে আমরা সেইভাবে কথা বলতে পারছি না যে আমার মন্দিরে আমার রামকে আমি বড় করতে পারবো না। এই কষ্টে, এই দুঃখে আমি বলেছি যে আমাদের যদি আপনাদের ভালো না লাগে, কারণ জামাত ইসলাম মুখে বলে এক, কার্য করে আর এক। এই যে আপনারা বললাম না, বট পয়েন্ট নেগেটিভ কথা বলতেছে, পূর্ণাঙ্গ বক্তব্য। আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি বলছেন যে এটা জামায়াতে ইসলামী ইয়ে করছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে জামায়াতে ইসলামীর ভূমিকা আমরা অন্তর্বর্তী সরকারের সময় তো শুনেছি যে তারা এই যে মব বাহিনী তৈরি করে যে কোনো সময় যে কাউকে ঘিরে ধরে হত্যা করা। তো তারপরে তো সবাই প্রত্যাশা করলো যে নির্বাচন হবে, এবং নির্বাচনের সময় আমরা দেখলাম বিএনপি নেতৃত্ব, তারা সনাতন পন্থীদের যে সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বসেছিলেন। নির্বাচনের পরও তারা সংখ্যালঘুদের সঙ্গে বসেছেন। তাহলে আজকে সংখ্যালঘুদের এই আর্তনাদ কেন বাংলাদেশে? এখন তো জামাতের সরকার নয়, সরকারটা তো বিএনপির তারেক রহমানের সরকার। আমাদের একটি বিরাট প্রভাব আছে। এটা কাগজে কলমে বা প্রতিষ্ঠানে মনে হচ্ছে যে তারেক জিয়াই সরকার, এটা সত্য কথা। কিন্তু তাদের এমন ঘিরে আছে, কারণ বাংলাদেশে যেহেতু মুসলিম সংখ্যা বেশি এবং মৌলবাদীর সংখ্যা বেশি। আমি কিন্তু একটা কথাই বলতে চাই, এখানে সকল মুসলমান কিন্তু খারাপ নয়। আমি বলেছি মৌলবাদীদের কথা, জঙ্গিদের কথা। অনেক মুসলমান ভাই আমার আছে যারা আমাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় বা আমাদের সাথে থাকে। এরকম এই বট বাহিনী বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমাকে অনেক রকম নেগেটিভ কথা বলছে, আমার পোস্ট পদবি নিয়ে বিভিন্ন ভাবে পোস্টার দিয়ে নেগেটিভ কথা বলছে। কিন্তু অনেক মুসলিম ভাই, অনেক মুসলিম বোন আমাকে ফোন দিয়েছে, বলছে তুমি চিন্তা করো না, তোমার ফুল বক্তব্য আমরা শুনেছি। মানে আমি বলতে চাচ্ছি, নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তেমন ইসলাম নয়। সকল ইসলাম কিন্তু খারাপ নয়, সকল মুসলমান এখানে কিন্তু খারাপ নয়। এখানে কিছু সংখ্যক মৌলবাদী খারাপ, যেটা জামাতের একটি গ্রুপ, যেটি বট বাহিনী বলতেছি, এরা বিভিন্ন ভাবে মব সৃষ্টি করতেছে তৌহিদি জনতা। তাহলে কি আপনি বলছেন যে এই যে জামায়াতে ইসলামীর প্রভাবের জন্য এটা হচ্ছে? তাহলে তো এটা বলতে হয় যে বিএনপি যে সরকার বা তারেক রহমানের সরকার, তারা নির্বাচনের আগে বারে বারে এই কথা বলেছিল যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার কথা তারা বলেছিল। আজকে যখন সরকারটা তাদেরই এবং আপনি বলছেন যে জামায়াতে ইসলামী এগুলো করছে, তাহলে তো এটা একটা প্রশ্ন ওঠে যে তাহলে বিএনপি সরকার কি করছে? মানে সরকারের প্রশ্রয় বা আশ্রয় ছাড়া কি জামাত এতদূর করতে পারে যে একটা দেশের সংখ্যালঘুরা সব রাজপথে নেমে এসেছে? এটাই তো হচ্ছে, বাস্তবে তো আমরা সেটাই দেখতেছি। এবং খুবই দুঃখজনক এই তৌহিদি জনতা বিভিন্ন ভাবে, মানে একটি ভাই আমার, সে বিষ পান করেছে, তাদের এই প্রত্যেক জায়গায় ভাড়া চায়, বিভিন্ন ভাবে তারা প্রয়োগ সৃষ্টি করতেছে। আর যেহেতু আমরা সনাতনী, বাংলাদেশের বাস্তব হচ্ছে সত্য কথা যে আমরা আতঙ্কে থাকি, সকলেই কিন্তু সাহস করে কথা বলতে পারে না। এরকম আপনাকে একটু এক্সাম্পল আমি বলি যে আমার একটি ভাই সুমন রায় অ্যাডভোকেট, আমি একটু অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাদের এক দুর্জয় দাদা তার মেয়ের অন্নপ্রাশনে। সেখানে সুমন রায়ের সাথে আমার দেখা। তিনি আমাকে 4টার সময় বলেন যে দিদি প্রোগ্রামে যে, ওনার কথাতেই আমন্ত্রণে আমি গিয়েছি। ওখানে যে জিনিসটা অন্যরকম, যে কিছু কিছু মানুষ, যেহেতু আমরা সনাতনী, আমরা দীর্ঘ 17 বছর স্বীকার করি আর অস্বীকার করি, আমি বুক ফুলাই বলতে পারি, দীর্ঘ 17 বছর জয়ন্তী শেখ হাসিনার সরকারের আমলে আমরা সনাতনীরা নিরাপদে ছিলাম। ওটি আমাদের কাছে একটি স্বর্ণ যুগ ছিল। ওই যুগে আমরা
যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম, ধর্মীয়, কৃষ্টি, কালচার সম্মানের সহিত পালন করতে পারতাম, যেটা এখন পারছি না। এই দুঃখে কিন্তু আমি বলেছিলাম যে দীর্ঘ 17 বছর আমাদের এই অসুবিধাটা হয়নি। আপনাদের যখন এত অসুবিধা হচ্ছে তাহলে আমাদের একটু উপদেশ করে দিন। এটা কিন্তু দুঃখ করে বলেছে এবং বলেছে আমরা কিন্তু চাই না, আমরা মিলেমিশে একসাথে থাকতে চাই, আমরা সনাতনীরা একসাথে থাকতে চাই। বাট এই এই যে সুমন রায়, হরেশ শত্রু বিভীষণ, এও কিন্তু ওদের দলে দলিয়ান হয়েছে। সারা জীবন ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের গুণগান গেছে, বাট এখন কিন্তু এও মানে বিএনপি বলেন, জামাত বলেন, এদের সহযোগিতা পাওয়ার জন্য আমাকে নিয়ে একটু পোস্ট দিয়েছে। যেরকম অনেকে আমার সাপোর্ট করে বলছে যে দিদি কিন্তু আমাদের সনাতনীদের পক্ষে। তখন উনি একটা পোস্ট দিয়েছেন, আপনার সংগঠনের ব্যক্তিগত বিষয়, আমি এটা নিয়ে বিয়ে করছি না, কিন্তু আপনার কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে তার মানে সনাতনীরাও মানে ঐক্যবদ্ধ নন। এইরকম একটা ক্রাইসিস, আপনি যে ক্রাইসিস বলছেন যে আপনাদের অস্তিত্ব সংকট, তখনও আপনাদের মধ্যে অনৈক্য আছে, তার মানে এটাও একটা বড় বিষয়। হ্যাঁ, তবে সকল সনাতনী না, বেশিরভাগ সনাতনী কিন্তু আমার পক্ষে এবং তারা বিভিন্ন ভাবে আমাকে সাপোর্ট করতেছে। এবং অনেক সনাতনী মনে করতেছে, যেহেতু আমি সরাসরি যদি শেখ হাসিনার কথা বলি, আওয়ামী লীগের কথা বলি, তাই অনেকে কিন্তু মনে করতেছে যে আমি মানেই আওয়ামী লীগ, কিন্তু সেটা কিন্তু নয়। সকলেই কিন্তু ভিতরে ভিতরে আওয়ামী লীগকে পছন্দ করে এবং আওয়ামী লীগ আসলে কিন্তু আওয়ামী লীগ গুণগানী গান। কিন্তু কিছু মানুষ নিজের স্বার্থ, মানে নিজের প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য, নিজের নেতা হওয়ার জন্য করতেছে এরকম। কিন্তু আপনি আওয়ামী লীগের কথা বলছেন, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে মন্দিরের ওপর আক্রমণ হয়েছে, বা হিন্দুদের দেবস্থানে আক্রমণ হয়েছে, এবং হিন্দুদের সম্পত্তি লুটতরাজ করেছেন আওয়ামী লীগের নেতারা। এই ধরনের অভিযোগ কিন্তু খুব গুরুতর অভিযোগ আছে আওয়ামী লীগ। এগুলো তো আপনাকে বললাম যে অনেক জামাতের গ্রুপটা আওয়ামী লীগের মধ্যে ঢুকে গিয়েছিল, এটা আমরা সমন্বয়কদের মধ্যে দেখতে পারি, হাসনাত, সার্জিস। তখন তো বোঝা যেত না, যেটা এখন বোঝা যাচ্ছে। এই ধরনের আওয়ামী লীগকেই ধ্বংস করার বলেন, আওয়ামী লীগের অপপ্রচার বলেন, এরা করেছে। এরকম সার্জিস বলতো আমার বঙ্গবন্ধু, পরে সেই সার্জিসই বঙ্গবন্ধুকে নিয়ে নেগেটিভ কথা বলতেছেন, বাজে কথা বলতেছেন। আওয়ামী লীগের মধ্যেও জামাত ছিল। জামাত এমন একটি গ্রুপ, এমন একটি দল, সে সকল দলের মধ্যেই থেকে সকল দলকে ধ্বংস করে। আওয়ামী লীগের মধ্যে থেকে আওয়ামী লীগকে ধ্বংস করছে। এই যে এখন বললাম বিএনপির মধ্যে ঢুকে আছে, বিএনপি কে ধ্বংস করতেছে। বিএনপি কিন্তু মুক্তিযোদ্ধা সপক্ষের দল এবং তারাও চাচ্ছে যে আমরা হিন্দুরা একত্রিত থাকতে পারি। অনেক হিন্দু বিএনপি তো আছে, বাট এই যে আমি আপনাকে বললাম না, জামাত ইসলাম এমন একটি দল, বোঝা যায় না, সে ভিতরের মধ্যে ঢুকে এই ক্ষতিগ্রস্ত করে। এই যে পূজা পার্বণ, এই যে মন্দির স্থাপন, গ্রাম প্রতিষ্ঠা, এই সকল ক্ষেত্রেই তারা বাধা দেয়। কিন্তু যখনই বাধা দেয় তারা তো বাইরে থাকে, কিন্তু সরকারের দুর্নাম হয়। এখন বর্তমানে আপনাদের কি মনে হচ্ছে যে যেটা নির্বাচনের আগে বিএনপির তরফে বলা হয়েছিল, যে হিন্দুদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সংখ্যালঘুদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদের নিরাপত্তা দেওয়া হবে, এখন সরকারটা তো বিএনপির, মানে তারা তো 207টি আসন নিয়ে সরকার করবে, তো মানুষ তো সরকারের তো দায়িত্ব নিরাপত্তা দেওয়া। তো এই যে তারা দিতে পারছে না, সেটা কি মানে বিএনপির তরফে কোনো গাফিলতি, মানে এটা কি প্রতিশ্রুতি ভঙ্গ নয়? এটা তো অবশ্যই। তবে তৌহিদি জনতা বলে একটি গ্রুপ আছে, এটা জামাতেরই গ্রুপ। বট বাহিনী বলে একটি গ্রুপ আছে, এটা জামাতেরই গ্রুপ। এরা এমন ভাবে ফেসবুকে এমন ভাবে একটা, যেরকম আমার ব্যাপারটা বলি, আমার মূলত ছিল আমার সম্প্রদায়কে বাঁচানো, আমার রাম মন্দির স্থাপন করা, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। কিন্তু এরা আমার বক্তব্যটা কেমন ভাবে নেগেটিভ করতেছে বট বাহিনী। বাংলাদেশ প্রশাসন কি এই তৌহিদি জনতাকে তারা মোকাবিলা করতে পারতো না? তারা তো সেরকম কিছু করছে কি? হ্যাঁ, অবশ্যই পারতো। যে বট বাহিনী বা এই যে আমাদের গ্রুপই কিন্তু রামকে প্রতিষ্ঠা না করার জন্য বিভিন্ন ভাবে মিছিল করতেছে, বিভিন্ন ভাবে জুতা পিটা করতেছে। এইটা যদি তাৎক্ষণিক সরকার যদি এদেরকে অ্যারেস্ট করতো, এইখানে কোন রকম ধর্মের কোনো কিছু করা যাবে না। কারণ প্রকৃতপক্ষে সংবিধান অনুযায়ী একজন মৌলবাদীও যেমন তার ধর্ম, কৃষ্টি, কালচার পালন করতে পারবে, একজন সনাতনীও পারবে। তাৎক্ষণিক ভাবে যদি সরকার ব্যবস্থা নিত এবং তাদের একজনকে যদি অ্যারেস্ট করতো, তাহলে কিন্তু ওই জায়গায় শেষ হয়ে যেত। তাহলে আমরা সনাতনীরা কিন্তু রাস্তায় নামতাম না এবং বিচার চাইতাম না। কিন্তু সেটা তো